একদিনে একই সুরে তিনজন বলছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, তিনি অবশ্য অতটা এগোননি। নেতাজি প্রাপ্য পাননি বলেছেন মোহন ভাগবত। নেতাজি কেমন ভারত চেয়েছিলেন বলেছেন তিনি। আরেক কদম এগিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি বলছেন নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রাপ্য তো পাননি, কিন্তু নেতাজিকে ভুলিয়ে দেওয়ার, তাকে ভুলিয়ে রাখার, জনতার মন থেকে ভুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছে স্বাধীনতার পর থেকে। কারা চেষ্টা করেছেন? আমরা জানি স্বাধীনতার পর এদেশের রাষ্ট্র ক্ষমতা কাদের হাতে ছিল। দেশ কেন, নেতাজির নিজের জন্মভূমি, যে জন্মভূমি অবশ্যই দ্বিখণ্ডিত তখন, কিন্তু সেই জন্মভূমির সেই অংশ যেখানে তার কর্মজীবনের একটা বড় সময়, অধিকাংশ সময় কেটেছে, তার রাজনৈতিক জন্মদাতা যে শহর কলকাতা, সেই কলকাতা শহর যে রাজ্যের রাজধানী, সেই পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর নেতাজির দেখে যাওয়া অবিভক্ত বঙ্গ নয়, কিন্তু স্বাধীনতার পর সেই পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় কারা ছিলেন? অন্তত 20 বছর পশ্চিমবঙ্গে একাধিক্রমে কংগ্রেস, টানা 30 বছর স্বাধীনতার পরে দিল্লিতে সরকারে কংগ্রেস। পশ্চিমবঙ্গে কংগ্রেসের পর বাম, কংগ্রেস, যুক্তফ্রন্ট এসব করতে করতে আবার বাম এলা 34 বছর। তাহলে নেতাজিকে ভুলিয়ে রাখার চেষ্টা করলেন কারা? কেন্দ্র এরপরে কংগ্রেস এবং বামেদের মিলিজুলি সরকার, বা কখনো যুক্তফ্রন্টের সঙ্গে বামেদের সরকার। তাহলে কি নেতাজিকে ভুলিয়ে রাখার চেষ্টা মূলত কংগ্রেসের, এবং পরবর্তী সময়ে কংগ্রেসকে বাদ দিয়ে, বিজেপিকে বাদ দিয়ে যারা তৃতীয় ফ্রন্টের কথা বলতেন, স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন রূপায়ণের পথে নানা সময় নানা যুক্তফ্রন্ট, জনতা সরকারের এক্সপেরিমেন্ট করতে করতে এগিয়েছেন, এবং যাদের এই এক্সপেরিমেন্ট এবং সমর্থন ছাড়া এই সরকারগুলো 3 বছর, 10 মাস, 18 মাস, 14 মাস করে টিকেছে, একথা কেউ বলতে পারবেন না। অর্থাৎ তাদের সমর্থনই ছিল এই সরকারগুলোর মূল টিকে থাকার লড়াইয়ের জায়গা। সেই বামেরাও কি অস্বীকার করতে পারেন নেতাজির প্রতি তাদের কর্তব্য পালন না করার কথা? এই অভিযোগ কি তারা গা থেকে নামাতে পারবেন? একই দিনে একই শহরে দাঁড়িয়ে মোহন ভাগবত যখন বলছেন তাকে প্রাপ্যটাই দিল না তার দেশ, যে দেশের জন্য তিনি সবটা দিলেন, কার্যত সন্ন্যাসীর জীবন যাপন করে গেলেন, দেশের মানুষের প্রভাব প্রতিপত্তি, তাদের সম্মান, অর্থ প্রতিষ্ঠা বাড়ানোর লক্ষ্যে নিজের সম্মান, অর্থ প্রতিষ্ঠা সবকিছুকে জলাঞ্জলি। কারা স্বাধীনতার পর থেকে নেতাজিকে মানুষের মন থেকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করেছিল? পারেনি বলেই আজও নেতাজি ভারতবাসীর মনে, সাধারণ ভারতবাসীর মনে এত উজ্জ্বল হয়ে রয়েছেন। ঘরে ঘরে আজও মা বাবারা ছেলে জন্মালে গর্ব ভরে নাম রাখেন সুভাষ। তাই সুভাষের নাম ভোলানো সম্ভব নয়, কিন্তু সম্ভব নয় জেনেও বা সম্ভব হতে পারে এই দুরাশা রেখে কারা এই কাজটি করার চেষ্টা করেছিলেন? তাদের উদ্দেশ্য কী ছিল? স্বাধীনতা সংগ্রামের এত বড় বীর সেনানী, যার সংগ্রাম ছাড়া, যার আজাদিন বাহিনীর প্রত্যক্ষ সংগ্রাম ছাড়া, আমরা একটা প্রত্যক্ষ সংগ্রামের কথা জানি যেটা আমাদের দেশকে দ্বিখণ্ডিত করেছে, যেটা কলঙ্কের, লজ্জার, সেই প্রত্যক্ষ সংগ্রামের সেনানীদের সঙ্গে সামনে পিছনে, প্রত্যক্ষে পরোক্ষে, হাতে হাত মিলিয়ে যারা স্বাধীনতার পরেও এদেশে রাজনীতি করে গিয়েছেন, তারাই কি ভোলানোর চেষ্টা করেছেন স্বাধীনতা প্রাপ্তির আসল প্রত্যক্ষ সংগ্রামের নায়ককে, তার অবদানকে, তার আজাদিন ফৌজকে? সে আজাদিন ফৌজের সেনানীদের কেন চেষ্টা করেছে? তার নাম থাকলে, আজাদ হিন্দ ফৌজের নাম থাকলে কাদের অসুবিধা হতো, কাদের সমস্যা ছিল? আজকে খতিয়ে দেখার দিন কি আসেনি? এ নিয়ে আজকের বিতর্কে আসব, সেই বিতর্কের মূলে প্রবেশ করব, কিন্তু তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। 23শে জানুয়ারি পরাক্রম দিবস। দেশ জুড়ে পালিত হচ্ছে নেতাজির জন্মজয়ন্তী। স্বাধীনতার 75 বছর পরও যে নেতাজিকে নিয়ে রাজনীতি বা বিতর্ক থেমে নেই, তার প্রমাণ মিলল আরও একবার। রাজধানীর রাজপথ থেকে তিলোত্তমা কলকাতা, জন্মজয়ন্তীতে রাজনীতির কেন্দ্রবিন্দুতেও নেতাজি। সারা জীবন শুধু দিয়েই গেছেন তিনি। যোগ্য সম্মানটুকু কি পেয়েছেন নেতাজি? ধর্মতলায় দাঁড়িয়ে প্রশ্ন তুলে দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। देश के लिए किसी भी प्रकार का साहस अपने प्राणों की तबाह न करते हुए करना, उन्हीं का जीवन उसका आदर्श है। और ये सारा करते समय उन्होंने अपेक्षा कुछ नहीं की। उनको क्या मिला, हमने उनको क्या दिया? हमने कुछ नहीं दिया। उस समय उनको कुछ नहीं मिला। অনেকটা
উল্টা সংঘ প্রধানের সুরেই নেতাজির প্রাপ্য সম্মান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। দেশের নায়ককে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, নাম না করে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রীর। रॉस आइलैंड नेताजी सुभाष चंद्र बोस द्वीप बन चुका है। हैवलॉक और नील आइलैंड स्वराज और शहीद आइलैंड बन चुके हैं। 21वीं सदी का ये समय देख रहा है कि कैसे जिन नेताजी सुभाष को आजादी के बाद भुला देने का प्रयास हुआ, आज देश उन्हीं नेताजी को पल पल याद कर रहा है। মোদির সুরে সুর মিলিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বীরের নাম কেউ চেষ্টা করেও ভোলাতে পারে না, মন্তব্য অমিত শাহের। देश की आजादी की लड़ाई में सुभाष बाबू ध्रुव तारे की तरह हमेशा चमकते रहे। सुभाष बाबू को भुलाने का बहुत प्रयास हुआ, मगर कहते हैं ना, जो वीर होते हैं वो अपनी स्मृति के लिए किसी के मोहताज नहीं होते हैं, वो स्मृति उनकी वीरता के साथ ही। পরাক্রম দিবসে আন্দামান নিকোবরের 21টি দ্বীপের নতুন করে নামকরণ করলেন প্রধানমন্ত্রী মোদী, কিন্তু সেখানেও রাজনীতি। 21টি দ্বীপের নামকরণ নিয়ে মোদীর সমালোচনায় মুখর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কেউ নাম কামানোর জন্য বলতেই পারে আমরা করলাম শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ। আদৌ তা নয়। এটা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্দামানে যখন গিয়েছিলেন সেলুলার জেল পরিদর্শনে, সেই সময়টা তিনি করে এসেছিলেন। ৭৫ বছরের স্বাধীনতায় বেশিরভাগ সময়ই দেশের শাসনভার ছিল কংগ্রেসের হাতে। নিজেদের সময়কালে নেতাজিকে নিয়ে সত্যিই বলার মতো কিছু করেছে কি কংগ্রেস? গোটা দেশের আবেগ যিনি, তাকে যোগ্য সম্মান দেওয়া নিয়ে কোনো দিনও মাথা ব্যথা ছিল কি কংগ্রেসের? অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি 21টি দ্বীপের নামকরণ করেছিলেন খোদ নেতাজি। তাহলে কেন তিনি কোনো উদ্যোগ নেননি সেই নামগুলি দেশের মানুষকে মনে করিয়ে দেওয়ার? দীর্ঘদিন কেন্দ্রের মন্ত্রীও তো ছিলেন তিনি। কেন 2018 সালে রস আইল্যান্ডকে নেতাজির নামে নামাঙ্কিত করার প্রয়োজন হলো? কেন্দ্রের মন্ত্রী থাকাকালীন মমতাও তো এই উদ্যোগ নিতে পারতেন। স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে রহস্যময় নায়ককে যোগ্য সম্মান দিতে আপত্তি কোথায় বিরোধীদের? রিপাবলিক বাংলা। এই প্রশ্ন নিয়ে আজকে অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক, এবং সেই বিতর্কের আজকের প্রথম প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ। নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা কি উদ্দেশ্য প্রণোদিত? ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বারবার করে বলছেন দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাপ্য সম্মান পাননি বলছেন আরএসএস প্রধান। তবে কি এই চেষ্টা উদ্দেশ্য প্রণোদিত ছিল? উদ্দেশ্যটাই বা কি ছিল? আসবো আমার সঙ্গে যারা বিতর্কে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন রাজস্বী লাহিড়ী, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন অর্ণব সাহা, অধ্যাপক। আমার সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস মুখপাত্র। এবং আমার সঙ্গে রয়েছেন প্রথিতযশা দুই নেতাজি গবেষক অনুজ ধর এবং চন্দ্রচূড় ঘোষ। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একেবারে শুরু করি চন্দ্রচূড়বাবু আপনার কাছ থেকে। আমার প্রথম প্রশ্ন, চেষ্টা হয়েছিল ভুলিয়ে দেওয়া, চেষ্টায় কি কোনো উদ্দেশ্য ছিল? কারণ বারবার আমি আজকেও দেখলাম দক্ষিণ কলকাতার নেতাজি ভবনের কাছেই একটা পোস্টার, রাহুল গান্ধীর ছবি সমন্বিত, প্রাক্তন কংগ্রেস সভাপতি। লেখার আগে হাত কাঁপে না কেন আমি জানি না, যে কংগ্রেস থেকে নেতাজি তার এই দেশ ছাড়ার দিন পর্যন্ত বিতাড়িত ছিলেন, সেই কংগ্রেসের প্রাক্তন সভাপতি নেতাজি এটা লিখতে হচ্ছে। ভারত জোড়ো যাত্রা করছেন বলে কিনা জানি না, অথবা কপাল জোড়ো যাত্রা করছেন কিনা জানি না, মানে আমি নির্বাচনী কপালের কথা বলছি, কিন্তু লিখতে হচ্ছে। আমার প্রশ্ন, তারাই তো শাসন ক্ষমতায় ছিলেন, যদি এতই প্রাক্তন সভাপতির প্রতি প্রেম, তাহলে কাদের উদ্দেশ্যে তাদের শাসন ক্ষমতায় নেতাজিকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, চেষ্টা হয়েছিল? আদৌ কি হয়েছিল এমন চেষ্টা? উদ্দেশ্য ছিল? নিশ্চয়ই হয়েছিল। এবার এখানে একটা পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করার প্রচেষ্টা হয়ে রয়েছে, যেখানে নেতাজিকে বরাবর মার্জিনালাইজ করে আসা হয়েছে, এবং সেই ক্ষেত্রে সেই জন্যেই আজকে আমরা পাঠ্যপুস্তকে তার নাম বিশেষ খুব একটা দেখতে পাই না। উচ্চশিক্ষায় গবেষণা ভিত্তিক মৌলিক গবেষণা সেরকম আমরা দেখতে পাই না। ফলে যেভাবে মহাত্মা গান্ধী, পণ্ডিত নেহরুর ওপরে চর্চা হয়েছে, যেভাবে তাদের নিয়ে গবেষণা হয়েছে,
মৌলিক গবেষণা, ভালো উচ্চস্তরের গবেষণা হচ্ছে, নেতাজিকে নিয়ে সেইভাবে গবেষণাটা কোনোদিন হয়নি। এবং রাজনীতিতেও তাকে ওই আমি আগে বলেছি, বারবার বলি এই কথাটা, যে নেতাজি একটি ব্যতিক্রমী এক ব্যক্তিত্ব, যাকে প্রাতিষ্ঠানিকভাবে সাইডলাইন করা সত্ত্বেও তিনি গোটা দেশের মানুষের হৃদয়ে রয়ে গেছেন। ফলে তাকে কখনোই ইগনোর করতে পারেনি কোনো পলিটিক্যাল পার্টি। একটা সেই জন্য প্রতি বছর ওই 23শে জানুয়ারি একবার করে একটা প্রোগ্রাম ঠুকতে হয়, সেটা একটা আনুষ্ঠানিক একটা জাস্ট রিচুয়াল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার মতবাদকে, তার যে অ্যাক্টিভিটি, তার যে অ্যাচিভমেন্ট, সবচেয়ে বড় কথা তার জন্য যে আমাদের দেশের স্বাধীনতা এলো, সেইটাকে সরকারি স্বীকৃতি দেওয়া, সেটা তো কোনো দিনই করার প্রচেষ্টা হয়নি। বরাবর দেখানো হয়েছে একটি পরিবারের জন্য স্বাধীনতা এসছে এবং অহিংস আন্দোলনের জন্য নাকি স্বাধীনতা এসছে। এই গল্পটাকে 70-80 বছর ধরে চালিয়ে আসা হয়েছে। আজকে দেশের মানুষ এই সোশ্যাল মিডিয়া, নতুন প্রাইভেট চ্যানেল এর সূত্রে, এর মারফতে সত্যিটাকে জানতে পারছেন। নতুন নতুন বই আসছে, নতুন রিসার্চ আসছে, সেগুলোর মাধ্যমে জানতে পারছেন এবং তারা আরও ভোকাল হচ্ছে। সেই জন্য এই পুরনো গালগল্পগুলো আর চলছে না। কিন্তু সেই প্রচেষ্টা রয়েছে, ধরে রাখার যে আঁকড়ে থাকার যে চেষ্টাটা, সেটা রয়েছে। তুমি যে আজকে দক্ষিণ কলকাতায় বললে যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার ফেস্টুন লাগানো রয়েছে, খুব আয়রনিক্যালি সেটা লাগানো রয়েছে একজনের বাড়ির সামনে, যিনি নেতাজির পরিবারের হয়ে কংগ্রেসে জয়েন করে কংগ্রেসের এমএলএ হয়েছিলেন, পরবর্তীকালে হেরেছেন, গোহারা হেরেছেন, কিন্তু তারা কংগ্রেসি মতবাদকেই আঁকড়ে ধরে নেতাজির মৃত্যুকে প্রমাণ করার বরাবর চেষ্টা করে গেছেন, আজও করে যাচ্ছেন। তো এই কংগ্রেসের যে খেলা, এক নেতাজিকে মৃত্যু প্রমাণিত করা এবং তাকে মার্জিনালাইজ করা, এই খেলাটা আজও চলছে। বেশ, আমি অভিষেক বাবুর কাছে সরাসরি যাই, তার কারণ দেশ স্বাধীন হওয়ার পর থেকে সরাসরি গোটা দেশ শাসন করেছে কংগ্রেস। ফলে আমার মনে হয় যদি ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল এবং সেই চেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত এই অভিযোগটা আসে, তাহলে সবার আগে উত্তর দেওয়ার দায় অথবা উত্তর দেওয়ার অধিকারটাও কংগ্রেসের। অভিষেক বাবু। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে নেতাজিকে যদি এতই ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়ে থাকে অনির্বাণ, তুমি মোটামুটি সমসাময়িক, তুমি এই যে কোন বইটা পড়লাম বা সেই পাবলিকেশনটা কারা করলো সেটা তুমি জানি না, 1 নম্বর। এবার একটু ইতিহাসে, আজকে আশা করবো যে আমরা ইতিহাস নিয়ে আলোচনা করবো, কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা ইউটিউব লব্ধ জ্ঞান নিয়ে আলোচনা করবো না। আচ্ছা, ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্রর নামে বাংলায় তো কি কি প্রাতিষ্ঠানিক আছে সেগুলো আমরা ছেড়েই দিলাম। দিল্লির সব থেকে ইম্পর্টেন্ট রাস্তাটার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র মার্গ, বম্বেতে এবং চেন্নাই। হ্যাঁ, রাস্তার নামকরণ করে আমরা নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। একদম ঠিক কথা বলেছেন, ঠিক কথা। যে একটা জিনিস আমি খুব আয়রনিক্যালি, নেতাজি সুভাষচন্দ্রের নামে খিদিরপুরে একটা ডক ছিল, সেই ডকটার উপরে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটা পোর্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইটা সম্মান জানানোর একটা উপায় বটে। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম যে অহিংসা, সহিংসা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা একটা ঐতিহাসিকভাবে, তুমি একটা বোধহয় ভুল তথ্য বললে, আমি একটু কারেকশন করে দিই। নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন, কিন্তু জাতীয় কংগ্রেস শেষ জীবন পর্যন্ত জাতীয় কংগ্রেসের মেম্বার ছিলেন, যেটাকে আমরা চালানার মেম্বার বলি। এবং উনি যখন এআইএফবি উদ্বোধন করেন, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, সেখানের মেম্বার হওয়ার জন্য প্রাথমিকভাবে জাতীয় কংগ্রেসের চালানার মেম্বার হওয়া বাধ্যতামূলক ছিল। আমি অভিষেক বাবু একটু থামাচ্ছি। আপনি এই পর্যন্ত একদম ঠিক বলেছেন, বাকিটা অর্ধসত্য, সেটার উত্তর আমি দেবো না। 2 নেতাজি গবেষক আমার সঙ্গে আছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমি জাস্ট এইটুকু, মানুষ ভুলে যেতে পারেন, প্লিজ এইটুকুর উত্তর আগে দিইনি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস বহিষ্কার করেছিল কি করেনি 6 বছরের জন্য? সেই 6 বছরের পর নেতাজিকে নতুন করে সদস্যপদ দেওয়া হয়েছিল কিনা, আমি চন্দ্রচূড় বাবুর কাছে জিজ্ঞাসা করবো। চন্দ্রচূড় বাবু, শুধু এইটুকুর উত্তর। তাকে এই রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল যে তিনি কোনো বডিতে ইলেক্টেড হতে পারবেন না, কংগ্রেসের মেম্বার হয়ে থাকতে পারবেন। মানে এটা পক্ষান্তর, এটা কংগ্রেস থেকে বহিষ্কার। মানে আমি বের করে দেবো সেটা বললাম না, কিন্তু আপনাকে আমি এমন একটা জায়গায় নামিয়ে আনলাম যেখানে আপনি ইনএফেক্টিভ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট রাস্তার নাম যদি উনি বলেন, আমি দিল্লিতে, আমি কেমন করে নেতাজি সুভাষচন্দ্র বসু রোড দিল্লির ঠিক কোনখানে সবচেয়ে ইম্পর্টেন্ট রাস্তা হয়ে গেল আমি জানি না এখনো। তবে কলকাতার বুকে সবচেয়ে বড় 2 ইম্পর্টেন্ট রোডের নাম জওয়াহরলাল নেহরু রোড এবং মহাত্মা গান্ধী রোড। বেশ, অভিষেক বাবু আপনি বাকিটা কমপ্লিট করুন প্লিজ। আচ্ছা, 1 নম্বর, নেতাজি সুভাষ মার্গটা কোথায় আছে? আমার মনে হয় প্রত্যেকের হাতে গুগল আছে, একবার একটু সার্চ করে দিলে হয়। এবং চেন্নাইতে নেতাজি সুভাষ স্ট্রিট কোনটা বা বম্বে নেতাজি সুভাষ রোড কোনটা, সেটা আমরা একবার একটু সার্চ করে নিতে পারবো। একটা জিনিস আজকে মোহন ভাগবত বলেছেন এবং আজকে বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, শুধু জাস্ট একটা জিনিস ইতিহাসে একটু মনে করিয়ে দিতে চাই। ওনারা বেঁচে গেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু
আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হয়নি, কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলে আমি নেতাজি সুভাষচন্দ্র বসুকে কোট করছি। সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের ত্রিশূল হাতে হিন্দু মহাসভার ভোট ভিক্ষায় পাঠিয়েছেন এবং আপনারা দেখলে যে রাজনৈতিকভাবে এই মিথ্যাচারকে বিতাড়িত করবেন। আজকে যে আমরা যোগী আদিত্যনাথ বা সাধ্বী প্রজ্ঞাকে দেখছি না, তাদের এই মানে প্রাথমিক নমিনেশনটাই বাতিল হয়ে যেত এবং শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের যে we will see through it যে সুভাষ চন্দ্র বসু নাকি বলছেন যে I will see through it that you should not be able to do the পলিটিক্স। এবার আসা যাক ইতিহাসের জায়গায়, এবার একটা জিনিস স্বীকার করে নেওয়া যায়, নেতাজি সুভাষচন্দ্র সম্বন্ধে মানে এবং কংগ্রেস মার্জিনালাইজ করার চেষ্টা করেছে, কংগ্রেসের সঙ্গে নেতাজির একটা অদ্ভুত একটা লড়াই চলছে, অথচ দেখা যাচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু 1944 সালে যখন সিঙ্গাপুর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, তখন উনি মহাত্মা গান্ধীকে সবার আগে বলছেন ফাদার অফ দ্য নেশন। উনি জওহরলাল নেহরু সম্বন্ধে বলছেন যে তোমার এই মানে যে প্ল্যানিং কমিশন আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি, এই ভদ্রলোকের ব্রেন চাইল্ড এবং তার সভাপতিত্ব করছেন তিনি নান আদার দেন জওহরলাল নেহরু। এই দস্যু মোহন মার্কা গল্পগুলো এবার একটু বন্ধ হওয়া উচিত। অভিষেক বাবু আপনি শেষ করছি, আমি আপনাকে আপাতত আপনার বক্তব্যের অংশ নেওয়া শেষ করছি। শুধু কয়েকটা কথা বলে দিই, আবারও সেই অর্ধসত্য, সেই জন্য আমার মনে করিয়ে দেওয়া দরকার কংগ্রেস সভাপতি হিসেবে প্ল্যানিং কমিশন সুভাষচন্দ্র বসুর চালু করা, সেই প্ল্যানিং কমিশন তিনি কার পৌরোহিত্যে চালু করেছিলেন তার থেকেও মনে হয় অভিষেক বাবু একদম অভিষেক বাবু তার বাকি অংশটা কি যাকে কাকে দায়িত্ব দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু? মেঘনাদ সাহা। স্বাধীনতার পর তাকে কোথায় রেখেছিলেন আপনারা? কাকে নিয়ে এসেছিলেন জওয়াহরলাল নেহরু? মেঘনাদ সাহা। কাকে নিয়ে এসেছিলেন নেহরু? মেঘনাদ সাহাকে রিপ্লেস করবার জন্য প্রশান্ত চন্দ্র মহলানবিশ, তাই তো? নিজের লোককে নিয়ে এসেছিলেন, নিজের লোক খুঁজেছিলেন। নেতাজিকে দারুণ সম্মান দিয়েছেন আপনারা। বেশ, অভিষেক বাবু আমি বাকি অর্ধসত্যগুলোর জবাব দেওয়ার জন্য চন্দ্রচূড় বাবুর উপর ছেড়ে দিলাম। চন্দ্রচূড় বাবু প্লিজ। আমি খালি দুটো পয়েন্টে 30 সেকেন্ডের মধ্যে আমি দুটো পয়েন্টের জবাব দেবো। এক হচ্ছে, মহাত্মা গান্ধীকে নেতাজি নিশ্চয়ই ফাদার অফ দ্য নেশন বলেছিলেন, কেননা মহাত্মা গান্ধীর প্রতি তার অসম্ভব শ্রদ্ধা ছিল, একদম সত্যি কথা। কিন্তু পুরো সত্যটা বলুন না। সুভাষচন্দ্র আরো দুটো কথা বলেছিলেন মহাত্মা গান্ধী সম্বন্ধে। এক নম্বর, 1940 সালে নিজের মেজদা শরৎচন্দ্রকে উনি লিখছেন, গান্ধীজম উইল ল্যান্ড ফ্রি ইন্ডিয়া ইন আ ডিচ if free India is sought to be rebuilt on Gandhian non-violent principles। স্বাধীন ভারতকে যদি গান্ধীবাদী পথে নিয়ে গড়ে তোলার প্রচেষ্টা হয়, সেখানে ভারতবর্ষের সর্বনাশ হয়ে যাবে। হাতে লেখা চিঠি রয়েছে, অস্বীকার করতে পারবেন না। তারপর সিঙ্গাপুর থেকে উনি এটাও বলেছেন যে মহাত্মা গান্ধী হ্যাজ রেন্ডার্ড অ্যান্ড উইল কন্টিনিউ টু রেন্ডার ফেনোমেনাল সার্ভিস টু দ্য কান্ট্রি, বাট ইন্ডিয়ার সালভেশন উইল নট বি অ্যাচিভড আন্ডার হিজ লিডারশিপ। এটা পরিষ্কার করে বলা আছে। এবং বারবার শ্যামাপ্রসাদের মিটিং ভাঙার কথা আপনারা বলেন, সেটা একদম সত্যি কথা। শ্যামাপ্রসাদের মিটিং ভাঙা হয়েছিল, কিন্তু তার সঙ্গে অন্য যার মিটিং ভাঙা হয়েছিল তার নামটা আপনারা কোনোদিন বলেননি। যে কংগ্রেস নেতা অ্যাডহক কমিটির চেয়ারপারসন সুরেন্দ্র মোহন ঘোষ, যিনি পরবর্তীকালে এমপি হয়েছিলেন এবং স্বাধীন ভারতে স্বাধীন বাংলায় প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, তার মিটিংও ভাঙা হতো। শ্যামাপ্রসাদকে যদি মারা হয়ে থাকে, সেখানে কংগ্রেস সুভাষ অনুগামীরা রাস্তায় কাউকেই প্রায় মিটিং করতে দিতেন না, এটা ঘটনা। সুভাষচন্দ্রের প্রতি কংগ্রেসেই বা রাদার বলা ভালো কেন্দ্রীয় কংগ্রেসীদের এই বঞ্চনার প্রতিবাদে। আমি অর্ণববাবু আপনার কাছে আসবো, তারপর আমি অনুজবাবুর কাছে আসবো। আমি অর্ণববাবু আপনার কাছে আসছি। এতক্ষণ ধরে যে ডিবেটটা চলছে আপনি নিশ্চিত সেটা ফলো করছেন, কিন্তু আমার প্রথম প্রশ্ন ছিল প্রথম অগ্নিবাণ, নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টাটা উদ্দেশ্য প্রণোদিত কিনা? প্রথমত কোনো চেষ্টা আছে বলে আপনার মনে হয় কিনা, এবং দ্বিতীয়ত সেটা উদ্দেশ্য প্রণোদিত কিনা যদি থেকে থাকে? আমি 100% সহমত আপনার সঙ্গে যে নেতাজিকে ভুলিয়ে দেওয়ার বা নেতাজি সম্পর্কে সঠিক তথ্যকে সামনে না আনার যে উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু দীর্ঘদিন ধরে চলেছে এবং স্বাধীনতার পর থেকে সেটা চলেছে। যে কারণে এত রকম ধোঁয়াশা এবং এত রকমের বিভিন্ন রকমের পরস্পর বিরোধী তথ্য আমাদের সামনে চলে এসেছে, এই বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু আজকে আমাদের কলকাতা শহরে সংঘের যে আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে মিটিং দেখলাম, সেখানে মোহন ভাগবত দাঁড়িয়ে বলছেন যে নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, নেতাজিকে আবার নতুন করে নিয়ে আসতে হবে। এই যে কথাগুলো উনি বলছেন, এটা তো গোড়াতেই একটা গলদ। তার কারণ হচ্ছে নেতাজির যে আদর্শ, নেতাজির যে আইডিওলজি, সেই আইডিওলজির সঙ্গে সংঘের আইডিওলজি সম্পূর্ণ বিরোধী।
সম্পূর্ণ উল্টো। অনিতা বোস পাফ অতি সম্প্রতি এটা সরাসরি বলেছেন যে আরএসএস বা বিজেপি তাদের পলিটিক্যাল উইং বিজেপি তারা যে মতাদর্শে বিশ্বাস করে সেই মতাদর্শে কিন্তু নেতাজি নিজে কখনো বিশ্বাস করতেন না। নেতাজি ছিলেন সম্পূর্ণ অসাম্প্রদায়িক। নেতাজির যে আজাদিন ফৌজ সেখানে কিন্তু সমস্ত জাতি ধর্মের লোকেরা পাশাপাশি বসে একসঙ্গে খেত, সেখানকার সেনাবাহিনী। এবং নেতাজি সমস্ত সময় যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছেন সেই ভারতবর্ষ কিন্তু হিন্দু ভারতবর্ষ নয় বা হিন্দু রাষ্ট্রও নয়। নেতাজি অনেক বেশি লেফট উইং ছিলেন এবং সেই সময়ের প্রেক্ষিতে। এবং নেতাজি শুধু তাই নয়, নেতাজি যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছেন সেই ভারতবর্ষে সমস্ত জাতি সমস্ত ধর্মের সহাবস্থান সেটাই তার চাওয়ার জায়গা ছিল। কিন্তু তত্ত্বগতভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রথম থেকেই তারা যেহেতু ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চায়, তো সেই চাওয়াটার মধ্যেই তো এখানে গলতটা রয়ে গিয়েছে। তার মানেটা হচ্ছে আসলে এইখানে দাঁড়িয়ে যারা গোটা স্বাধীনতা সংগ্রামের পর্যায়ে 1925 থেকে আরম্ভ করে 47 পর্যন্ত স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি যে সংঘ পরিবার, এবং যারা 42-এর ভারত ছাড়ো আন্দোলনের সময়। ছোট্ট প্রশ্ন অর্ণববাবু, 30 সেকেন্ড হয়ে গেছে বলে আমি, বা 1 মিনিট প্রায় হয়ে গেছে বলে আমি জিজ্ঞাসা করছি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, এই প্রশ্নটা বারবার আসে। এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন, সংঘ পরিবারের কথা আপনি বলেন। প্রথমত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে সংঘ পরিবার সমেত আমরা যেভাবে দেখছি, সেই পরিবারের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বাদ দিয়ে তার প্রথম শাখাটিও প্রতিষ্ঠা হয়েছে স্বাধীনতার অনেক পরে, বিশ্ব হিন্দু পরিষদ। এই বাকিটাকে বাদ দিয়ে দিচ্ছি, তার কারণ জনসংঘ সেটাও স্বাধীনতার পরে। আমি তার আগের কথাতে আসছি, স্বাধীনতার আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তারপরেও একটি সামাজিক সংগঠন, তাদের স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণের কথাটা আসছে কী করে? মানে তাহলে কি আমরা ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন বা ধরুন ক্যাথলিক যে সংগঠনগুলো এখানে আছে ভারতে, তারাও কেন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন? প্রশ্ন এই সংগঠনগুলোর সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা বিরাট বড় পার্থক্য রয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যদিও তারা নিজেদের বলেন আমরা সামাজিক সংগঠন, কিন্তু তাদের একটা স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যারা কাজ করেছেন এবং পরবর্তীকালে জনসংঘে এসছেন, পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিতে এসছেন, তারা কিন্তু সেই যে আইডিওলজি, সেই যে মূল যে জায়গাটা, সেই মূল জায়গাটাকে ধরেই কিন্তু তারা সামনে এসেছেন। আমি আসলে এই কথাটা বলে শেষ করে দিই অনির্বাণ, আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে সংঘ পরিবার যেটা চাইছে সেটা হচ্ছে নেতাজিকে অ্যাপ্রোপ্রিয়েট করতে চাইছে নিজেদের মতো করে। অ্যাপ্রোপ্রিয়েট করতে চাইছে তার কারণ নিজেদের সেই পাপ স্খলনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট করতে চাইছে। তারা যে কাজটা অতীতে করেছিল সেইটাকে অ্যাপ্রোপ্রিয়েট করে। এবং তাদের আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে কংগ্রেসকে বিরোধিতা করা। কংগ্রেসের এই কংগ্রেসের বিরোধিতার জন্য নেতাজিকে সামনে আনা, অবশ্যই, কারণ কংগ্রেসকে যতটা পারা যায় ঠেলে দেওয়া পিছনে, এবং কংগ্রেসকে যতটা পারা যায় মানে তাহলে কি কংগ্রেসের এমন কোনো দায় আছে বা কংগ্রেসের এমন কোনো খোঁচা আছে যেটা নেতাজিকে সামনে আনলে কংগ্রেস আরেকটু পিছনে যেতে পারে? আজকের প্রেক্ষিতে এটা তো আমি প্রথমেই বললাম, শুরুই করলাম যে কংগ্রেস সরকার নেতাজিকে যথাযথ সম্মান দেয়নি। আমি রাজশ্রী বাবুর কাছে আসি। রাজশ্রী বাবু, আমি শুধু একটা কথা অর্ণববাবুর কথার সঙ্গে অ্যাড করে দিয়ে আপনার কাছে আসছি দর্শকের জন্য, আপনার প্রশ্নের জন্য নয়, আপনার প্রশ্ন আমি আলাদা করে রাখছি। আমার একটাই বক্তব্য অর্ণববাবু, আপনি সংঘ পরিবার যে অর্থে বলতে চাইছেন, আমি জানি নেতাজির সভাপতিত্ব সময়কাল পর্যন্ত, মানে যতদিন নেতাজি প্রথমবার সভাপতিত্ব গ্রহণ করেননি কংগ্রেসের, তার আগে পর্যন্ত, ঠিক তার আগে পর্যন্ত আরএসএস এবং মুসলিম লীগের সঙ্গে কংগ্রেসের দ্বৈত মেম্বারশিপ রাখা যেত। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম মানুষ যিনি শুধু আরএসএস নয়, আরএসএস এবং মুসলিম লীগ দুটোতেই দ্বৈত মেম্বারশিপ রাখা বন্ধ করে দিয়েছিলেন কংগ্রেস সভাপতি হওয়ার পরে। হয় কংগ্রেসের সদস্য হবে, না হলে আরএসএস অথবা মুসলিম লীগের সদস্য হবে, দুটো একসঙ্গে হওয়া যাবে না। ফলে তার আগে পর্যন্ত আপনি যদি সংঘ পরিবার বলেন, কংগ্রেসকেও কিন্তু বাদ দিতে পারি না। সুভাষচন্দ্র বসু সভাপতি হওয়ার আগে পর্যন্ত যারা আরএসএস করতেন তারা জনসংঘ করার তাদের কোনো সুযোগ ছিল না। জনসংঘ তৈরি হচ্ছে স্বাধীনতার পর, তাদের হিন্দু মহাসভা করার সুযোগ ছিল, একই রকমভাবে কংগ্রেস করারও সুযোগ ছিল। রাজশ্রী বাবু, আপনার কাছে আসবো। চেষ্টা উদ্দেশ্য প্রণোদিত যদি হয়, যেটা আপনারা বলছেন, এবং উদ্দেশ্য প্রণোদিত ছিল এটাও বলছেন, তার উল্টো দিক থেকে এই অভিযোগটা আসছে সুভাষচন্দ্র বসুকে সামনে নিয়ে আসার আপনাদের যে উদ্দেশ্য, সেটাও তারও একটা কারণ আছে রাজনৈতিক। উল্টো দিকে তাহলে কংগ্রেসকে একটু পিছনে ঠেলে দেওয়া যাবে। আপনাদের এর জন্য যতখানি নেতাজি প্রেম আছে তার থেকে অনেক বেশি কংগ্রেস বিদ্বেষ আছে। প্রথম কথা হচ্ছে, ভারতবর্ষের অবিভাজিত ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী একজন বাঙালি, এই কথাটা আজ অবধি না প্রদেশবঙ্গ কংগ্রেসের তরফ থেকে কোনোদিন শোনা গিয়েছে, না অন্য কোনো রাজনৈতিক দলের তরফ থেকে শোনা গিয়েছে। অবশ্যই নেতাজি গবেষকরা চিরকাল চিৎকার করে গেছেন, এবং আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা ডঙ্কে কি চোট পেয়ে বলছেন, এবং সেটা অ্যাকসেপ্টেড হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, আইনের যে বিশাল পরিমাণ ট্রেজার, আইএনএ ট্রেজার, এই আইএনএ ট্রেজার নিয়ে আজ অব্দি কেউ কোনোদিন প্রশ্ন করেনি। কমনওয়েলথ কিসের ওপর ভিত্তি করে, কি জিনিসটা, এর কোনো প্রশ্নের উত্তর আমরা আজ অব্দি পাইনি। মানে আপনি কি বলছেন, কমনওয়েলথের
না না ভুলিয়ে দেওয়ার আপনি বলছেন না, অংশভুক্ত হওয়া কোন শর্তের উপরে হয়েছিল? ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা যেগুলো আছে বলছিলেন, তার মধ্যে হচ্ছে আইএনএর ট্রেজার এবং কেন পণ্ডিত নেহেরু যে আইএনএর যে স্তম্ভটি যেটি সিঙ্গাপুরে তৈরি হয়েছিল সেটা ধ্বংস হয়ে যাওয়ার পরেও সেটা একবারের জন্য সেখানে কেন গেলেন না সেটাখানে দর্শন করতে, কি কারণ ছিল? নানা ধরনের এই প্রশ্নগুলো আছে। শুধু তাই নয়, এটি যিনি ধ্বংস করেছিলেন, যার নির্দেশে ধ্বংস হয়েছিল, রাজেশবাবু সেটাও বলুন। সেই লর্ড মাউন্টব্যাটেন তো আমাদের স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, এবং তার স্ত্রীর মৃত্যুর পরে সম্পূর্ণ ইন্ডিয়ান নেভাল ফোর্সকে পাঠানো হয়েছিল পুষ্পবর্ষণ করানোর জন্য ইত্যাদি নানান ঘটনা আছে। তো যাই হোক, আমি সেসব দিকে যাচ্ছি না, সেগুলো যার যার ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতেই পারে। এবার প্রশ্ন হচ্ছে 60-এর দশক 70 দশকের একটু আগে পর্যন্ত সম্পূর্ণ নেতাজি পরিবারের ওপরে স্পাইং করা কেন? এটা তো রিসেন্ট ডিক্লাসিফিকেশন ফাইলসের ওপরে হয়েছে। আমরা চিরকাল বলে গেছি যে 21শে জুন 1940 বীর বিনায়ক দামোদর সাভারকরের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোস দেখা করেছিলেন। কেউ কোনোদিন আমাদের এই কথাটা মানতে চায়নি। চিরকাল আমরা মিথ্যেবাদী, আমরা এই করেছি সেই করেছি, হ্যানা তেনা অমুক তমুক যা ইচ্ছে তাই বলে গেছে। 2014 সালের পর যখন মহারাষ্ট্র পুলিশের আইবি ফাইলস ডিক্লাসিফাই হয়েছে, তখন সেটা সেই তৎকালীন ব্রিটিশ পুলিশের তথ্যতেই জানা যাচ্ছে যে 21শে জুন 1940 সাভারকরের সঙ্গে দেখা করতে গেছেন। এর ওপর শিলমোহর পড়েছে ব্রিটিশ পুলিশের। এরপরে কার কথা হচ্ছে? সুভাষচন্দ্র বোস। এখানে নানান রকমের কথা আছে, আমি এখানে কোনো বামপন্থী এখানে নেই এখানে দাঁড়িয়ে, কিন্তু তার সত্ত্বেও আমি বলতে চাই, যখন সুভাষচন্দ্র বোসের মহানিষ্ক্রমণ ঘটছে এবং তিনি বারংবার কাবুল থেকে তিনি স্তালিনের সঙ্গে দেখা করতে যাওয়ার আর্জি জানাচ্ছেন, স্তালিন কিন্তু দেখা করতে চাননি সুভাষচন্দ্র বোসের সঙ্গে। এবং ভারতীয় কমিউনিস্টরা ইউরোপে যারা আছেন তারা স্তালিনকে কি বলেছিলেন? that Bose is useless for revolution। এই কথা ভারতীয় কমিউনিস্টদের বক্তব্য। তার কারণ আমাদের অন্তত 7 বছর আগে আন্তর্জাতিক সাম্যবাদী সংঘে সুভাষচন্দ্র বসুর পাঠানো থিসিস ভারতীয় কমিউনিস্টদের প্ররোচনাতেই রিজেক্টেড হয়েছিল। আমি সেই ইতিহাসের মধ্যে যাচ্ছি না, ভারতীয় কমিউনিস্টদের সম্পর্কে সুভাষচন্দ্র বসুর আলাদা মূল্যায়ন ছিল। একটা কথা বলতে চাই এখানে, ছোট করে বলছি। 30শে ডিসেম্বর 1943 এই মুহূর্তে দাঁড়িয়ে একটা পোল করুন তো, ভারতবর্ষের কতজন মানুষ 2014 সালের আগে এই ডেটটা জানতেন? বা 21শে অক্টোবর 1943 কজন মানুষ ভারতবর্ষের এই ডেটটা জানতেন? আজকে হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে তার লড়াইয়ের কথা বলা হচ্ছে। হ্যাঁ, সুভাষ অনুগামীরা শ্যামাপ্রসাদ বাবুর সভা ভেঙে দিয়েছিলেন বলে কোথাও লেখা আছে, কিন্তু তারপরে সুভাষবাবু শ্যামাপ্রসাদ বাবুর সঙ্গে গিয়ে কথা বলে তার কাছে ক্ষমা মানে একটা ওই আলোচনা করেছিলেন যে আমি অত্যন্ত লজ্জিত যে এই ঘটনা ঘটেছে। এবং আমি এটা কথা বলতে চাই যে প্রেসিডেন্সি থেকে বহিষ্কৃত হচ্ছেন সুভাষচন্দ্র বোস। সেই সময় শরৎচন্দ্র বোস সুভাষবাবুকে নিয়ে তা আশুতোষ বাবুর বাড়িতে পৌঁছেছেন। সেখানে আশুতোষ মুখার্জি দুটো কাঁসার থালায় মিষ্টি খেতে দিয়ে বলছেন যে সম্পূর্ণ থালাটা শেষ করবেন, তারপরে কোনো কথা হবে। সুভাষচন্দ্র বোস মিষ্টি খেয়েছেন, পিঠ চাপড়ে বলছেন ব্রাভো। শরৎচন্দ্র বোস বলছেন আমার ভাইটার একটু ব্যবস্থা করে দিন। উনি স্কটিশ চার্চ কলেজে ব্যবস্থা করে দিচ্ছেন ভর্তির। স্যার, আশুতোষ মুখার্জি না থাকলে পরে সুভাষচন্দ্র বোস ভর্তি হতে পারতেন কি? সেটা তো শ্যামাপ্রসাদ বাবুর বাবা ব্যবস্থা করে দিয়েছিলেন। আরেকটি কথা, উনি ওই দ্বারকা পালামের কথা অভিষেক দা বোধহয় বললেন, ওই দ্বারকার কোন সেক্টর এয়ারপোর্টের ওখানে দ্বারকা আছে, ওই দ্বারকার ওখানে বোধহয় কোনো একটা রাস্তার নামকরণ হয়েছে সুভাষচন্দ্র বোসের ওখানে। যাই হোক, আরেকটি কথা সেটি হচ্ছে সুভাষচন্দ্র বোস লেড কংগ্রেস এবং শ্যামাপ্রসাদ মুখার্জি লেড হিন্দু মহাসভার একটা কোয়ালিশন 1941-এর কর্পোরেশন নির্বাচনের আগে একটা কথা হয়েছিল, যেটাকে গান্ধীজি তাচ্ছিল্য করে বলেছিলেন 9 days ওয়ান্ডার, এবং যেটা সাভারকর চাননি যে কোয়ালিশনটা হোক। এবং যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেল 26,000 ভোটে জয়ী হয়েছে কংগ্রেস এবং 23,000 ভোটে দ্বিতীয় বিরোধী হয়েছে হিন্দু মহাসভা। শ্যামাপ্রসাদ বাবু, মাফ করবেন, বীর সাভারকর নেতাজি সুভাষচন্দ্র বোসকে কলকাতা শহরে সংবর্ধনা দিলেন এবং সেখানে বলা হয়ে থাকে যে সাভারকর কিন্তু বলেছিলেন যে এবার বুঝলেন তো কেন আমি বিরোধিতাটা চেয়েছিলাম। শুধু তাই নয়, সুভাষচন্দ্র বোস এটাও কিন্তু বলা হয়ে থাকে
যে সিঙ্গাপুর রেডিওর ব্রডকাস্টে কিন্তু সুভাষচন্দ্র বোস বলেছিলেন, when due to misguided political winds and lack of vision almost the entire Congress party is decrying the soldiers as mercenaries, it is extremely heartening to see that Veer Savarkar is entrusting amongst the youths to get enlisted in the Indian army. These enlisted youths shall themselves provide us with trained men for the Indian National Army. Indian National বলে দিচ্ছি, এক্ষুনি বলে দিচ্ছি আপনার দলের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর তার আইএস অফিসারের রচিত 1972 সালে লেখা বই, যেটাকে আপনারা ব্যান করেননি কোনদিন পর্যন্ত। রাজস্বী যাত্রা দলের মতো লাগছে। বেশ, আরে গোটা কংগ্রেস পার্টিটা যাত্রা দল হয়ে গেছে। আপনাদের কাছে সত্যিটা বলে দিলে পরে যাত্রা পার্টি লাগে। আরে আমি কি করব সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আপনার পাপ্পুকে আগে সামলান, প্রত্যেককে সময় দিচ্ছি, অভিষেক বাবু আগে সামলান, প্রত্যেকটার পড়া কেন লাগে? চল্লিশ সালে অভিষেক বাবু সময় দেবো, পুড়িয়েছিলেন কিনা? সময় দেবো, নেতাজির ফাইল 72 পুড়িয়েছিলেন কিনা? অফিস জাতীয় ক্রাইম কোনদিন পর্যন্ত বলেছেন না যে নেতাজিকে নিয়ে এক মিনিট স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। আমি অভিষেক বাবুকে মনে করে দেবো। অভিষেক বাবু প্লিজ, আমি একে একে আসি। অভিষেক বাবু আপনি সময় পেয়েছেন, আমি অনুজ বাবুর কাছে আসবো। অনুজ বাবু, আমার ওই একটাই প্রশ্ন, উদ্দেশ্য প্রণোদিত কিনা, এবং যদি হয়ে থাকে তার কারণটা কি ছিল? देखिए, पहले थोड़ा सा मेरे को वो भाई साहब बात कर रहे हैं व्हाट्सएप यूनिवर्सिटी की, खुद व्हाट्सएप यूनिवर्सिटी की बातें कर रहे हैं और हमें शायद एक्यूज़ कर रहे हैं। दिल्ली में नेताजी सुभाष मार्ग सबसे इम्पोर्टेंट रोड नहीं है। मैं दिल्ली का रहने वाला हूँ, मैं हिंदी बोलूँगा आपको। उस रोड का नाम भी शायद मोरारजी भाई गवर्नमेंट ने चेंज किया है। बहुत साल से समर गुहा यहाँ के एमपी बने थे, तब उन्होंने बहुत डिमांड रेज की। बड़े दुख की बात है कि हाँ, ये रोड लाल किले के बिल्कुल सामने है, और लाल किले में 1946-45 के आखिर में भारत का सबसे मशहूर नारा था, और जो कांग्रेस पार्टी के लोग लगाते थे कि लाल किले से आई आवाज़, सैगल डिल्लन शाहनवाज, इंकलाब जिंदाबाद। 45 से हल्का सा पहले ये सारे कांग्रेस के नेता, चाहे वो महात्मा गांधी हों चाहे चाचा नेहरू हों, ये आईएनए को मिसगाइडेड बोलते थे और अंग्रेजों को सपोर्ट कर रहे थे इंडायरेक्टली। ठीक है जी। उसके बाद जब इन लोग को यहाँ पे लाया गया रेड फोर्ट आयरन ट्रायल के लिए, अब उसके बाद एक के बाद एक रिपोर्ट्स आ रही है इंटेलिजेंस की, जो अब अवेलेबल है कुछ साल से, कि आसिफ अली को भेजा गया देखने के लिए कि साहब ग्राउंड का सिचुएशन क्या है, कि पूरे देश में सुभाष बोस आईएनए के फेवर में हवा चल रही है। अगर हम नहीं बोलते हैं तो हम फंसेंगे। सारे डॉक्यूमेंट्स में अंग्रेजों ने मेंशन की कि कांग्रेस ने आईएनए के मुद्दे को उठाया है पॉलिटिकल कारणों से, और बाद में वो ड्रॉप कर देंगे। तो वही हमारे पंडित नेहरू, चाचा नेहरू और सारे सरदार पटेल सुभाष बोस आईएनए का नाम ले रहे हैं 45 और 46 में। जैसे ही उनको इंडिपेंडेंस की बात, वो जो ट्रांसफर ऑफ पावर होता है, सब कुछ वो ड्रॉप कर दिया जाता है। उसके बाद में 47 में जब देश आज़ाद हुआ है तो डिमांड उठी थी कि एचपी कामत ने बोला कि नेताजी का पोर्ट्रेट पार्लियामेंट असेंबली में लगना चाहिए। आपको सुन के झटका लगेगा, मुझे तो मेरा तो खून खौल जाता है बताते हुए। ये जाकर के 1978 में जाकर के समर गुहा और अटल बिहारी वाजपेयी के प्रयासों से मोरारजी भाई गवर्नमेंट में जाके लगा है कि जो लोग नेताजी का पोर्ट्रेट पार्लियामेंट हाउस में लगाने को तैयार नहीं है, और ये बेशरम किस्म के लोग, इनको ये पता नहीं है कि आज़ादी मिली सुभाष बोस की वजह से। ये लोग खीर खाने में एक्सपर्ट हैं। ये दिल्ली की सबसे इंपॉर्टेंट रोड सर वो है आपका राजपथ। राजपथ क्या थी? वो राजा का पथ, आपका किंग जॉर्ज, उसकी मूर्ति वहाँ लगी थी, और आपको हिम्मत नहीं थी उस मूर्ति को हटाने की। आप लोगों ने उस मूर्ति को बाहर रहने दिया, क्योंकि आपने ट्रांसफर ऑफ पावर में आपने जो डीलिंग्स की हैं, ये मैं ब्लेम करूंगा मोदी गवर्नमेंट को कि आप पूरी बातें आपकी खोल नहीं रहे हैं। आप सुन लो, उस वहाँ पे मूर्ति लगी थी किंग जॉर्ज 5 की, वो मूर्ति आपने नहीं हटाई। 65 में जाकर के नेताजी के फॉलोअर्स ने जाकर के उसके मूर्ति के नाक कान तोड़े हैं। मुंह में, अरे सुन ले यार पहले, अरे भैया मैं तेरे को इंटरव्यू नहीं किया, लिसन टू मी। अब आप सुन तो ले यार पहले बात। इसका मतलब ये खड़ा होता है कि कल जाके विक्टोरिया मेमोरियल का हम लोग, अरे तुम क्या बेकार की बातें कर रहे हो यार? व्हाट नॉनसेंस यू टॉकिंग अबाउट? बेकार की बात कर रहा है, सब पता ही बेकार लगे আপনাদের। ये एक बेंगली शो है एंड आई वुड लव टू स्पीक इन बेंगली। अच्छा, প্রথম কথাটা হচ্ছে কি, अच्छा अरे देश का शो है यार, पूरा इंडिया देखता है आजकल, ट्विटर में सब लोग देखते हैं। हाँ, पंडित माउंटबेटन की जय के तुम लोगों ने नारे लगाए थे। ये कांग्रेसी बैठ करके माउंटबेटन की जय। अच्छा अरे दादा उसके राजा की मूर्ति अंग्रेज की है लगा रखा है। अच्छा दादा एक बात बताओ मेरे को। অভিষেক বাবু বলতে দিন সবাইকে, আপনি তো বলেছেন অভিষেক বাবু সবাইকে বলতে দিন।
डिसरप्ट करने आ गए आप लोग यार। অভিষেক বাবু যত অনুজ বাবুকে বাধা দেবেন তত আরো স্পষ্ট হবে যে আপনাদের উদ্দেশ্য ছিল। প্লিজ অন্তত এইটুকু বিভ্রান্তি এখনো ছড়িয়ে রাখার জন্য আর বাধা দেবেন না, প্লিজ বলুন অনুজ বাবু। नहीं, मैं वही कह रहा हूँ कि राजा की मूर्ति वहाँ लगी है, इन्होंने राजा की मूर्ति हटाई नहीं वहाँ से। ठीक है, अरे भैया सुन तो ले पहले यार, बीच में क्यों डिस्टर्ब कर रहा है घर में तू? তুমি আমার সমসাময়িক নেতাজি সুভাষচন্দ্রের নামটা জানলে কি করে, প্ল্যান চেক করে? আচ্ছা, তোমাকে ঠিক। নেতাজি সুভাষচন্দ্রের নামটা কে জানিয়েছিল? নেতাজি সুভাষচন্দ্র বসুর নামটা পাঠ্যপুস্তকে নয়, বাপ ঠাকুর দ্বারা বলে গেছে, শেষে উত্তর দেবো। বাপ ঠাকুর দ্বারা বলে গেছে, বাপ বলে গেছে, বাপকে তার বাপ বলে গেছে, যেই লোকটার জন্য ভারত স্বাধীন হয়েছে। অভিষেক বাবু শেষে উত্তর দেবো। এটা হচ্ছে ইউটিউব লব্ধ জ্ঞান। অভিষেক বাবু শেষে উত্তর দেবো। আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর আগে তিতুমিরের নাম জেনেছি। বলুন বলুন। যে অন্ততটা স্বীকার করে। আমি উত্তর দেবো অভিষেক বাবু লাস্টে। इसको बोलो, यूट्यूब से पहले मैं एनडीटीवी और हिंदुस्तान टाइम्स में था, मैं नेशनल हेराल्ड के अंदर भी था, ज्यादा हिम्मत स्मार्ट होने की जरूरत नहीं मेरे सामने। तो ये इन लोगों का ये हालत है, इन्होंने सुभाष बोस की वजह से पावर इन्होंने हथियाई है, इन्होंने अंग्रेजों से कंप्रोमाइज किया है। इनको ये बताना पड़ेगा कि भैया भारत की आर्मी का पहला चीफ बना है 1949 में, 48 तक भारतीय सेना का हेड अंग्रेज क्यों है। हमारा भारत का एयरफोर्स का पहला चीफ थे सुब्रतो मुखर्जी। सुब्रतो मुखर्जी एयरफोर्स के चीफ बने हैं 1955 में, 55 तक आपके अंग्रेज आपके एयरफोर्स के चीफ थे। हमारी इंडियन नेवी का पहला इंडियन चीफ बना है 1958 में। लेकिन अनुज तो भैया मेरे आप लोग ये अंग्रेजों से इतना प्यार क्यों आप लोगों को? ऐसे पाकिस्तान में तो ऐसा नहीं था, पाकिस्तान में तो ऐसा नहीं था, एक ही साथ आजादी मिला दोनों को, लेकिन पाकिस्तान में ये क्यों नहीं किया? तो ये गलत, देखिए गलत बात है। इन लोगों ने जो बहुत, देखिए इन्होंने महापाप किया इन लोगों ने, जिस व्यक्ति की वजह से आज़ादी मिली, जिसके नाम को इन लोगों ने एक्सप्लॉइट किया, नारे लगाए, और पंडित जी ने बहुत अच्छी अच्छी बातें की हैं 1945 में। अरे बाबा, एक बंदे के लिए इतना बड़ा देश आजाद नहीं होता है। अच्छा मेरी बात, आई मस्ट आंसर दिस, এটা কংগ্রেসের সবচেয়ে বড় ভূমিকা। 75 সাল দাদা আজাদি বিনা খড়গ বিনা ঢাল, ব্যাস বলে দিন। বাকিটা আর বললাম না। অভিষেক বাবু বলছি। সুমনের গল্প পৃথিবীতে কেউ বিশ্বাস করে না। मेरी जीत हो गई आज, मेरी जीत हो गई। না জেলের মধ্যে বসে কবরে লাগিয়ে সেখানে অভিষেক বাবু বই লিখে অভিষেক বাবুকে বিশ্বাস করেন জানি না, অনুজ বাবু এক মিনিট। অভিষেক বাবুকে বিশ্বাস করেন জানি না, আমার এটা খোলাখুলি বলতে কোনো আপত্তি নেই। আমি এটা বিশ্বাস করি কংগ্রেসের আপোষকামী নেতাদের জন্য দেশ স্বাধীন হয়নি। আপনার যদি বিশ্বাস করতে অসুবিধা থাকে তাহলে প্লিজ আপনি ইন্ডিয়া উইন্স ফ্রিডমের শেষ 70 পাতা পড়ে নিন, যেটা আপনারাই নিষিদ্ধ করে রেখেছিলেন। আপনাদেরই সভাপতির লেখা বই 40 থেকে 46, মৌলানা আবুল কালাম আজাদের লেখা বই। প্লিজ একটু পড়ে নিন। আমার বিশ্বাস করতে এতটুকু আটকাচ্ছে না, শুধুমাত্র নেতাজির জন্য দেশ স্বাধীন হয়েছে। প্লিজ লর্ড ক্লেমেন্ট অ্যাটলির বক্তব্যটা পড়ে নাও। আমি একবার সবকটি রাজনৈতিক দলের মতামত শুনি। এক মিনিট, ফণীভূষণ চক্রবর্তী রাজনৈতিক দলের বক্তব্য একবার শুনিনি প্লিজ। কথা শুনবো না। সবকটি রাজনৈতিক তার ভেতর দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী নাম কামানোর জন্য হলেও কমসে কম গুজরাট সরকার যেভাবে অত বড় একটা স্ট্যাচু বল্লভভাই পটেল তাদের রাজ্যের গর্ব তার তৈরি করেছেন, উনি নেতাজির একটা তৈরি করুন। গান্ধী মন্ত্রিসভায় যখন মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রী ছিলেন, সর্বভারতীয় নেত্রী ছিলেন যুব কংগ্রেসের, সেই সময় উনি নাম কামানোর জন্য কিছু করেননি কেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য? নেতাজিকে নিয়ে কাড়াকাড়ি চলছে, কিন্তু নেতাজির আদর্শটাকে নিয়ে কাড়াকাড়ি চলছে। নেতাজিকে শুধু দেখালাম, মালা দিলাম, তাতে কিন্তু নেতাজির প্রতি সম্মান জানানো হয় না। উনি অনেক বড় স্ট্যাচারের নেতা, কি আর বলবো, একটা কথাই খালি বলবো, সুভাষচন্দ্রের মতদর্শে যদি ওনারা বিশ্বাসী হন তাহলে কোনো সাম্প্রদায়িক মনোভাব ওনারা পোষণ করতে পারেন না বাহির। বিজেপির উচিত ভারতবর্ষের ইতিহাসটাকে ভালো করে পড়া। নেতাজির নিজের লেখা বই ইন্ডিয়ান স্ট্রাগল, সেটাকে ভালো করে যদি পড়ে বিজেপির নেতারা, তাহলে নেতাজি নিজে কি বলেছেন নেতারা নিজেরাই বুঝে যাবেন। অধীর রঞ্জন চৌধুরী ইন্ডিয়ান স্ট্রাগলের কথা বলছে, আমি ইন্ডিয়ান উইন্স ফ্রিডমের কথা বলছি, যেটা নিজেদের সর্বভারতীয় সভাপতি 40 থেকে 46 অত্যন্ত গুরুত্বপূর্ণ পিরিয়ড ভারতের স্বাধীনতা সংগ্রামে, তার আত্মজীবনীর 70টা পৃষ্ঠা কেন যে তারা নিষিদ্ধ করে রেখেছিলেন তার উত্তরটা ওই 70 পৃষ্ঠার মধ্যেই লুকিয়ে আছে। আমি অনুজবাবু আপনার কাছ থেকে শুরু করি, লাস্ট 30 সেকেন্ড, আজকের দিনে দাঁড়িয়ে তাহলে কি ধরে নেব উদ্দেশ্য প্রণোদিত ছিল, ডেলিভারেট ছিল, কি উদ্দেশ্য, যদি তাই হয় উদ্দেশ্যটা কি ছিল? 30 সেকেন্ডে প্লিজ। 100% पॉलिटिकल है, सुभाष बोस की लेगेसी का फ़ायदा उठाया गया इनको, और ये मेरा मानना है कि महापाप हुआ है। और बहुत खुशी है कि आज के दिन में आज डिस्कशन हो रही है, नेताजी का नाम लोग लेते थे नहीं, मीडिया का बहुत अच्छा कंट्रीब्यूशन है कि डिस्कशन हो रही है। मेरा मानना है कि आने वाले 2-3 साल में ये जो चर्निंग हो रही है कि हम लोग सब डिस्कशन कर रहे हैं, बातचीत कर रहे हैं,
इससे इसके अच्छे परिणाम निकलेंगे और ये बात इसमें कोई दोहरा नहीं कि सरकार ने जो स्टेप लिए हैं मूर्ति लगाने का और करने का, आने वाले समय में जो नेताजी का नाम बुलाया गया था उनकी लेगेसी रिस्टोर होगी। तो ये आई एम वेरी हैप्पी और इनफैक्ट मैं आई एम हैप्पी विद बोथ टीएमसी एंड द बीजेपी कि दोनों पार्टी अच्छा काम कर रही है। ममता दीदी ने जो स्टेटमेंट दी है सुभाष बोस के बारे में वो अच्छी है और मोदी जी की भी अच्छी है। হ্যাঁ, অন্তত এইটুকু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে তিনি বিশ্বাস করেন না এবং আজও তিনি তার সেই বিশ্বাসে স্থিত আছেন। এটা ঠিক তিনি বলেছেন নাম কামানোর জন্য দ্বীপের নাম করা হয়েছে। আমি অর্ণববাবুর কাছে আসবো শেষ 30 সেকেন্ডের জন্য। আমি যেটা বলার সেটা হচ্ছে যে মানে স্বাধীনতার পর থেকে যদি সত্যি সত্যি নেতাজিকে নিয়ে আরও বেশি করে আলোচনা হতো, চর্চা হতো, তাহলে স্বাধীনতা সংগ্রামে সত্যি সত্যি নেতাজির যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশন সামনে চলে আসতো এবং সামনে চলে আসার ফলে আপোষকামী যে কংগ্রেসি নেতৃত্ব যারা কিনা প্রত্যেকটা আন্দোলন যখন পিকে উঠেছে তখনই পিছন থেকে ছুরি মেরেছে বা টেনে নিয়ে এসেছে সেই ইতিহাসটা মুছে যেত এবং নেতাজির সত্যিকার যে কন্ট্রিবিউশন সেটা সামনে চলে আসতো। সেই উদ্দেশ্য সামনে ছিল, এটা কিন্তু আমরা জানি। এই যেমন রাজশ্রী বললেন বাপ ঠাকুরদার কাছ থেকে জানি, ঠিক সেরকম ভাবে এটা কিন্তু ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি যে নেহরু এবং থেকে আরম্ভ করে অন্যান্য সকলে এটা করেছেন। কিন্তু একই সঙ্গে আমি একটা কথা বলে শুধু শেষ করে দিই, আজকে যদি বিজেপি বা তাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা যেভাবে অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করছে না, সেই অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করাটার মধ্যেও একটা অন্যায় রয়েছে। বেশ, আমি উত্তর নেব 30 সেকেন্ড রাজস্বী বাবু, 10 সেকেন্ডে দিলে খুব ভালো হয়। একদম 10 সেকেন্ডেই দিচ্ছি। প্রশ্ন গোটা ভারতবর্ষের কাছে একটাই থাকবে, দেশ যখন স্বাধীন হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে সমস্ত সৈনিকরা ছিল তাদেরকে কেন ইন্ডিয়ান আর্মির মধ্যে ইনক্লুড করা হলো না? একটা কথা, এবং যে বর্ধমানের একটা বাচ্চা 18 বছরের ছেলে বলাই রায় অথবা বলাই দত্ত যে রয়্যাল ইন্ডিয়ান নেভির মিউটিনির সময় ইউনিয়ন জ্যাককে নামিয়ে তুলে ভারতের পতাকা তুলে দিয়েছিল, সেই লোকটা এই 2002 না 2012 সালে মারা গেল, যার একটা ছোটখাটো পত্রিকায় সাংবাদিকতার চাকরি করে। আমার সময় একেবারে শেষ, শেষ করতে হচ্ছে। প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমি শুধু একটা কথা বলবো, অভিষেক বাবু অনেক সম্মানের কথা বলছিলেন, কিভাবে নাম জানতে পারলাম আমরা জিজ্ঞাসা করছিলেন। আমি অভিষেক বাবু এদেশের মানুষের স্মৃতি থেকে প্রায় মুছে যাওয়া একটা ঘটনার কথা আপনাদেরকে আরেকবার স্মরণ করে দিচ্ছি, তাহলে বোধহয় দেশের মানুষ বুঝতে পারবেন যে কংগ্রেস কতটা চেয়েছে নেতাজির অবদান সামনে আনতে আর কতটা যারা নেতাজিকে মারতে চেয়েছেন তাদের সম্মান সামনে আনতে। মাউন্ট ব্যাটেন তার কি ভূমিকা ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে আমরা জানি। সিঙ্গাপুরে ইত্তেফাক ইদমাত কুরবানি এই শহীদ স্মারকটি আজাদিন বাহিনীর ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। ওয়ার কনভেনশনের তোয়াক্কা না করে এই মাউন্ট ব্যাটেন তাকে কি সম্মান এদেশে দেওয়া হয়েছিল জীবিতকালে আমরা জানি। এবার মৃত্যুর পর কি সম্মান পেয়েছিলেন একবার শুনে নিন। 1979 সালের 26শে অগস্ট মাউন্ট ব্যাটেন আইরিশ রিপাবলিকান আর্মির একটি সন্ত্রাসবাদী আক্রমণে মারা যাওয়ার পর ঠিক শুনবেন, গায়ে চিমটি কেটে শুনতে পারেন কিন্তু ঠিক শুনবেন, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল ভারতে। প্রধানমন্ত্রীর নাম চরণ সিং। কার দয়ার প্রধানমন্ত্রী? ইন্দিরা গান্ধী। তার ঠিক 20 দিন আগে মোরারজি দেশাইয়ের গভর্নমেন্ট ভেঙেছে। তাই মাউন্ট ব্যাটেন মৃত্যুর পরেও ভারতবর্ষকে তার সেবার জন্য কোট আনকোট সেবার জন্য এবং সুভাষচন্দ্র বসুর উপর তার ভয়ঙ্কর প্রতিহিংসামূলক আচরণের জন্য রাষ্ট্রীয় সম্মান পেয়েছিলেন। আমার ধারণা এবার বোধহয় দেশের মানুষের কাছে স্পষ্ট নেতাজিকে ঠিক কতটা সম্মান স্বাধীনতার পর থেকে দেওয়া হয়েছে আর তার বিরোধীদেরকেই বা কতটা। অনির্বাণের অগ্নিমানের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। ফিরে আসছে ছোট্ট বিরতির পর অন্য ব্রেকিং খবর নিয়ে। সঙ্গে থাকুন। আসানসোলে পথ দুর্ঘটনাকে ঘিরে উত্তেজনা। আসানসোলের ডুবুরডিহি চেকপোস্টে উত্তেজনা। পুলিশের গাড়িতে হামলা চালায় স্থানীয় মানুষজন, ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় স্থানীয় জনতার হাতে পুলিশের গাড়ি আক্রান্ত হওয়ার পর।